স্টাডি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি স্টেপ অফ রিসার্চের দ্বিতীয় পার্ট। এর আগের ক্লাসে আমি স্টেপ অফ রিসার্চের কিছু অংশ আলোচনা করেছিলাম, বাকি যে অংশটুকু রয়েছে সেটি আজকের ক্লাসে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, ভিডিওটি শেয়ার করবে এবং এর পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবে, নোটিফিকেশন অন করে রাখবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি স্টেপ অফ রিসার্চ। যারা এর আগের ক্লাসটি দেখোনি সেটি আগে দেখবে, তারপরে আজকের ক্লাসটি দেখবে। দেখো, আমি বলেছিলাম স্টেপ অফ রিসার্চের 7টি পার্ট রয়েছে, 7টি স্টেপ রয়েছে। তার মধ্যে আমি প্রবলেম, লিটারেচার রিভিউ আলোচনা করেছিলাম। আজকে আমি এই রিসার্চ ডিজাইন অর্থাৎ কিভাবে একটা রিসার্চ ডিজাইন করতে হয় সেটা আলোচনা করব। হাইপোথিসিস ফর্মুলেশন হয়েছিল 4 নম্বর পার্ট রিসার্চ ডিজাইন থেকে আজকে আলোচনা করব কিভাবে রিসার্চ ডিজাইন করতে হয় এবং ক্যারি অন রিসার্চ, অ্যানালাইজ ডেটা এবং রিপোর্ট রাইটিং। এই যে পার্টটা রয়েছে বাকি অংশটুকু আজকে আলোচনা করব। তো গত ক্লাসে আমি আলোচনা করেছি প্রবলেম, লিটারেচার রিভিউ, হাইপোথিসিস ফর্মুলেশন, এই 3টে বিষয় আলোচনা করা হয়েছে। আজকে রিসার্চ ডিজাইন থেকে আমি তোমাদের আলোচনা করব, অর্থাৎ স্টেপ 4। দেখো, রিসার্চ ডিজাইন অর্থাৎ তোমরা জানো যে আমরা যখনই কোনো কাজ করি না কেন তার আগে একটা প্ল্যান করে নিতে হয়। মনে করো তুমি একজন টিচার, তুমি একটা ক্লাস নেবে, তো ক্লাস নেওয়ার আগে তোমাকে কিছু প্ল্যান করে নিতে হয়। এই যে তোমরা পিডিএফটা দেখছো, এটা কিন্তু একটা প্ল্যান, অর্থাৎ আমি কিভাবে ক্লাসটাকে নেব সেটা একটা প্ল্যান। ঠিক রিসার্চেও তাই, যদি আমরা রিসার্চ করতে চাই তো রিসার্চ করার আগে আমাদের একটা ব্লুপ্রিন্ট একটা করে নিতে হয় এবং সেটা হচ্ছে রিসার্চ ডিজাইন, অর্থাৎ কিভাবে আমি রিসার্চটা কন্ডাক্ট করব, অর্থাৎ একটা প্ল্যান। তুমি যে কোনো কাজ করো না কেন তার একটা প্ল্যানের দরকার হয়। এই রিসার্চ ডিজাইন হলো প্ল্যান। এক কথায় কিভাবে রিসার্চ হবে, হাউ টু কন্ডাক্ট দ্য রিসার্চ উইথ দ্য পার্টিকুলার রিসার্চ মেথোডোলজি, অর্থাৎ রিসার্চ মেথোডোলজি ফলো করে, একটা পার্টিকুলার রিসার্চ মেথোডোলজি ফলো করে কিভাবে রিসার্চ হবে তার যে প্ল্যানিং সেটা আমরা রিসার্চের স্টেপ করে করে থাকি। তো রিসার্চ প্ল্যান করার সময় বা রিসার্চ ডিজাইন করার সময় আমরা 3টে বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। তার প্ল্যান করার সময় 3টে ডিজাইনের উপর বেশি করে গুরুত্ব দেওয়া হয়। ফার্স্ট হচ্ছে স্যাম্পেল ডিজাইন, অর্থাৎ স্যাম্পেল কি ধরনের হবে, তোমার যে রিসার্চ সেই রিসার্চ অনুযায়ী স্যাম্পেল কি ধরনের হবে তার উপরে। নেক্সট হচ্ছে অবজারভেশনাল ডিজাইন, অর্থাৎ তুমি তোমার রিসার্চ করার জন্য যে ডেটা কালেকশন করবে সেই ডেটা কালেকশনের জন্য তুমি কি ধরনের মেথড ফলো করবে, আমি সবগুলো ডিটেলসে আলোচনা করব। নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন, অর্থাৎ কতগুলো আইটেম বা কতগুলো স্যাম্পেলকে নিয়ে তুমি কাজ করবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন। কোন মেথডে স্ট্যাটিস্টিক্স কি ফলো করবে সেটা স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন। এবং অপারেশনাল ডিজাইন, অর্থাৎ কোন টেকনিকে তোমার রিসার্চ চলবে। এই 4টে প্ল্যান তোমাদের করতে হবে, অর্থাৎ 4টে ডিজাইন তোমাদের করতে হবে একটা রিসার্চের। তাহলে কি কি বললাম? ফার্স্ট হচ্ছে স্যাম্পেল ডিজাইন, নেক্সট হচ্ছে অবজারভেশনাল ডিজাইন, থার্ড হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন, আর ফোর্থ হচ্ছে অপারেশনাল ডিজাইন। স্যাম্পেল ডিজাইন তোমাদের যখন আমি স্যাম্পলিং নিয়ে ক্লাস নেব তখন আমি ডিটেলসে আলোচনা করব, আজকে শুধু জেনে নাও। তো স্যাম্পেলের মধ্যে বেসিক্যালি প্রধানত দু ধরনের স্যাম্পেল ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে প্রবাবিলিটি, একটা হচ্ছে নন প্রবাবিলিটি। অর্থাৎ কোন ধরনের স্যাম্পেল তুমি ব্যবহার করবে সেটা কিন্তু এখানেই তোমাকে ডিজাইনেই তোমাকে করতে হবে। যে স্যাম্পলিং, বিভিন্ন ধরনের স্যাম্পলিং মেথড রয়েছে, যখন স্যাম্পলিং নিয়ে আলোচনা হবে তখন সেটা আলোচনা হবে। মনে রাখবে যে প্রধানত 2 রকমের স্যাম্পেল রয়েছে, একটা প্রবাবিলিটি, একটা নন প্রবাবিলিটি। ধরো তোমার ডিজাইনে তুমি প্রবাবিলিটি স্যাম্পলিংকে বেছে নিও। নেক্সট হচ্ছে অবজারভেশনাল ডিজাইন। অবজারভেশনাল ডিজাইন অর্থাৎ ডেটা তুমি কিভাবে কালেক্ট করবে, বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন, অর্থাৎ কতগুলো ডেটাকে নিয়ে কাজ হবে। তারপরে হচ্ছে অপারেশনাল ডিজাইন, অর্থাৎ টেকনিক্স। দেখো, এই যে রিসার্চ আমরা ডিজাইন করি এর অনেক ধরনের রিসার্চের তোমার টাইপস রয়েছে। যেমন তোমার রিসার্চটা কোন দিকে যাবে। দেখো, এক্সপ্লোরেটরি রিসার্চ ডিজাইন অর্থাৎ এক্সপ্লোর করা, অর্থাৎ নতুন কিছু আবিষ্কার করা। তোমরা কিছুদিন আগে দেখেছো করোনার পিরিয়ডে, করোনা নতুন ভাইরাস এসেছে, হ্যাঁ, তখন কি ধরনের ভ্যাকসিন করা হবে কেউ জানে না, কি ভ্যাকসিন দিলে রোগ ভালো হবে কেউ জানে না। তো সেই টাইমে এই ধরনের যখন রিসার্চ করা হয়, ধরো করোনা
ভাইরাসকে নিয়ে রিসার্চ করা হচ্ছে, এর আগে কখনো হয়নি, তখন তাকে এক্সপ্লোর করা হচ্ছে, অর্থাৎ নতুন জিনিসকে নিয়ে করা হচ্ছে কাজ, তখন সেটাকে বলা হয় এক্সপ্লোরেটরি রিসার্চ ডিজাইন, মানে নতুন জিনিসকে নিয়ে। ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইন তুমি কখন বেছে নেবে এই টাইপটা? ধরো কোনো ডেটা তোমার দেওয়া আছে, তুমি শুধু সেই ডেটা থেকে কোনো কিছু অ্যানালাইজ করবে না, শুধু বর্ণনা করবে। ধরো সেন্সাস হয়েছে, এবার তুমি বলতে চাইছো, সেখান থেকে তুমি রিসার্চ করছো যে ভারতবর্ষের সেন্সাস হয়েছে, তুমি ডেসক্রিপটিভ রিসার্চ করছো, তুমি দেখাতে চাইছো যে কোন স্টেটে কতজন পিপুল রয়েছে, মানে ইন্ডিয়ার আন্ডারে ওয়েস্ট বেঙ্গলে কত রয়েছে, উড়িষ্যায় কত রয়েছে, বিহারে কত রয়েছে, ইউপিতে কত রয়েছে, তুমি দেখাতে চাইছো যে মেল ফিমেল রেশিও কত, ওয়েস্ট বেঙ্গলে কত, ইউপিতে কত, বিহারে কত, এমপিতে কত, মধ্যপ্রদেশে কত, তুমি দেখাতে চাইছো, অর্থাৎ জাস্ট বর্ণনা করছো, কোনো কিছু অ্যানালাইজ করছো না, তখন তাকে সেই ধরনের কোনো রিসার্চ করলে তুমি বেছে নেবে ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইন। নেক্সট হচ্ছে ডায়াগনস্টিক রিসার্চ ডিজাইন, অর্থাৎ কোনো প্রবলেম এবং সেই প্রবলেমের তুমি কারণ খুঁজছো, তখন আমরা এই ধরনের রিসার্চ ডিজাইন বেছে নেব। প্রবলেমের কারণ কি? দেখো, তোমার পেটে ব্যথা হচ্ছে, মনে করো কারো পেটে ব্যথা হচ্ছে, এবার ডায়াগনোস্টিস হয়ে জানা গেল যে স্টোন হয়েছে, তার পেটে স্টোন হয়েছে, মানে পেইন হচ্ছে, পেইন কি কারণে হচ্ছে? স্টোনের কারণে, পেটে স্টোন হয়েছে, গল ব্লাডারে স্টোন হয়েছে, যে কারণে পেইন হচ্ছে। এই যে এই ধরনের রিসার্চ যখন হচ্ছে, যে পেইনটা কোথা থেকে হচ্ছে, এটা হচ্ছে ডায়াগনোস্টিস রিসার্চ ডিজাইন। এই ধরনের যখন আমরা প্রবলেম এবং তার রিজল্ট, তার কারণ খোঁজার চেষ্টা করব, তখন আমরা এই ডায়াগনস্টিক রিসার্চ ডিজাইনকে বেছে নেব। নেক্সট হচ্ছে এক্সপ্লেনেটরি রিসার্চ ডিজাইন। এটা আমরা কখন বেছে নেব? যখন আমরা হোয়াই, এই যে তোমার স্টোন হয়েছে, যে কারণে পেন হলো, কিন্তু স্টোনটা কেন হলো? তুমি জল কম খাও, তুমি ফাস্ট ফুড খাও, হোয়াই, যখন এই হোয়াই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো, কেন স্টোন হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রেস হয়েছে, এই যে এখানে তোমাদের আমি এক্সাম্পল দিয়েছি, তার স্ট্রেস হয়েছে, সে কারণে হার্ট অ্যাটাক হয়েছে। তো কেন হার্ট অ্যাটাক হলো? হোয়াই, স্ট্রেসটার কারণ কি, হার্ট অ্যাটাকের কারণ কি, কেন হার্ট অ্যাটাক হয় স্ট্রেস হলে, তখন সেটা হবে এক্সপ্ল্যানেটরি। তোমার স্টোন হয়েছে, তোমার পেইন হচ্ছে, কিন্তু স্টোন কেন হয়, যখন আমরা এইটা রিসার্চ করব, তখন সেটা হবে এক্সপ্ল্যানেটরি রিসার্চ ডিজাইন। তাহলে তোমরা দেখলে যে রিসার্চ ডিজাইন যখন আমরা করছি, তখন তোমার রিসার্চ অনুযায়ী তুমি কোন ডিজাইনকে বেছে নেবে, সেটা তোমার রিসার্চের উপর ডিপেন্ড করবে। সেটা এক্সপ্লোর হতে পারে, অর্থাৎ নতুন কিছু আবিষ্কার হতে পারে, তাহলে সেটা আমরা এক্সপ্লোর করব, তখন এক্সপ্লোরেটরি রিসার্চ ডিজাইন ব্যবহার করব। কোনো কিছুর বর্ণনা দেব, তখন আমরা ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইন ব্যবহার করব। কোনো কিছুর কারণ এবং তার প্রবলেম এবং তার রিজন জানার চেষ্টা করব, তখন আমরা ডায়াগনস্টিক রিসার্চ ডিজাইন বেছে নেব। আমরা কেন হয়েছে, এই প্রবলেমটা কেন হয়েছে, যখন আমরা কারণ অ্যানালাইজ করার চেষ্টা করব, তখন আমরা এক্সপ্ল্যানেটরি রিসার্চ ডিজাইন কে বেছে নেব। বোঝা গেল? নেক্সট স্টেপ 5 এ কি রয়েছে রিসার্চের? আমরা 4 স্টেপে আমরা দেখলাম রিসার্চ ডিজাইনের মধ্যে আমরা দেখলাম স্যাম্পল ডিজাইন, আমরা দেখলাম অবজারভেশনাল ডিজাইন, স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন, অপারেশনাল ডিজাইন এবং বিভিন্ন ধরনের রিসার্চ ডিজাইনের টাইপ। নেক্সট আমরা ক্যারি অন রিসার্চ প্রসেস, 5 নম্বর স্টেপ। এই যখন আমরা রিসার্চ চালাবো, তোমরা জানবে যখন রিসার্চ করতে হয়, তখন আমাদের ডেটা কালেকশন করতে হয়। এই ফেজে আমরা ডেটা কালেকশন করা, আমাদের রিসার্চ ডিজাইন সিলেক্ট হয়ে গেছে, এবার আমরা ফিল্ডে নেমেছি ডেটা কালেকশন করতে। তো ডেটা কালেকশন করার জন্য আমরা বিভিন্ন ধরনের মেথড ফলো করি, আমরা অবজারভেশন করি, আমরা কখনো ইন্টারভিউ নেই, আমরা কখনো কোশ্চেনের মাধ্যমে প্রবলেম জানার চেষ্টা করি, কখনো আমরা স্কেডিউলের মাধ্যমে আমরা সেই ডেটা কালেক্ট করার চেষ্টা করি। তো অবজারভেশন যে রয়েছে, এই অবজারভেশনাল যে রিসার্চ ডিজাইন, ফার্স্ট আমরা দেখেছি ডেটা কালেকশন করার জন্য অবজারভেশন রিসার্চ ডিজাইনের আবার অনেকগুলো ভাগ রয়েছে। ফার্স্ট হচ্ছে স্ট্রাকচার। যখন আমরা তোমাদের এই যে বললাম যে পপুলেশন কতগুলো রয়েছে, জনসংখ্যা কত রয়েছে, মহিলা কত রয়েছে, পুরুষ কত রয়েছে, আমরা একটা স্ট্রাকচার ওয়েতে ডেটাটা কালেক্ট করতে পারি, তখন সেটাকে বলা হয় স্ট্রাকচার। এটা বেসিক্যালি ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইনের যখন আমরা বেছে নেব, তখন আমরা ডেটা কালেকশনের জন্য যে ডেটা কালেকশন করব আমরা স্ট্রাকচারড ওয়েতে।
নেক্সট হচ্ছে আনস্ট্রাকচার। দেখো এটা আমরা এক্সপ্লোর, যখন নতুন কিছু আমরা, যখন করোনার ভ্যাকসিন আমরা আবিষ্কার করছি, তখন কিন্তু আমাদের কোনো স্ট্রাকচার থাকছে না ফার্স্টলি। কেন? কারণ কি হবে কি না হবে, কিভাবে ডেটা কালেক্ট করবো, এই এখান থেকে ডেটা, ওইখান থেকে ডেটা, রোগীদের কাছ থেকে, তার ফ্যামিলির কাছ থেকে বিভিন্ন ভাবে আমরা ডেটা কালেক্ট করার চেষ্টা করছি, হয়তো কোনো স্ট্রাকচার থাকে না। বিশেষ করে এক্সপ্লোরেটরি যে রিসার্চ ডিজাইন যদি আমরা বেছে নেই, তখন আমরা যে মেথডে ডেটা কালেকশন করব সেটা হচ্ছে আনস্ট্রাকচার। নেক্সট হচ্ছে পার্টিসিপেন্ট। রিসার্চার নিজেও অংশগ্রহণ করেছে, যখন নিজে অংশগ্রহণ করে যখন আমরা ডেটা কালেকশন করব তখন সেটা হবে পার্টিসিপেন্ট ভাবে আমাদের অবজারভেশন বা পার্টিসিপেন্ট অবজারভেশন। তখন রিসার্চার নিজে পার্টিসিপেট করে সেখান থেকে ডেটা কালেক্ট করছে। নন পার্টিসিপেন্ট, রিসার্চার নিজে পার্টিসিপেন্ট করছে না, অন্যের কাছ থেকে রিসার্চ ডেটা কালেক্ট করছে, তখন আমরা বলবো নন পার্টিসিপেন্ট অবজারভেশন। নেক্সট হচ্ছে ডিসগুইজড। রিসার্চার যুক্ত হচ্ছে কিন্তু সেটা কাউকে না জানিয়ে চুপ করে যখন যুক্ত হচ্ছে তখন সেটা হচ্ছে ডিসগুইজড অবজারভেশনাল রিসার্চ। এই আমাদের বেসিক্যালি যে 5টা টাইপ রয়েছে, এই 5টা টাইপের মাধ্যমে আমরা ডেটা কালেকশন করতে পারি। অবজারভেশনের 5 ধরনের অবজারভেশন আমরা করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের ডেটা কালেকশনের আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউ আমাদের একজন একজন করে ডেকে আমরা নিতে পারি, যেটাকে আমরা বলি পার্সোনাল ইন্টারভিউ। আরেকটা রয়েছে টেলিফোনিক ইন্টারভিউ, আমরা ফোনের মাধ্যমেও সেটাকে ব্যবহার করতে পারি, এটাকে বলা হয় টেলিফোনিক ইন্টারভিউ। তাহলে ইন্টারভিউ 2 রকমের হতে পারে, এটাও এক ধরনের ডেটা কালেকশন মেথড, একটা পার্সোনাল, একটা টেলিফোন। নেক্সট হচ্ছে কোশ্চেনারিজ, অর্থাৎ কিছু প্রশ্ন। এই কোশ্চেনারিজের মধ্যে কিছু, সেটা ধরে নাও ওপেন এন্ডেডও হতে পারে, আবার হচ্ছে ক্লোজ এন্ডেডও হতে পারে, আবার তোমার হচ্ছে ওপেন ক্লোজ দুটোর মিক্সচারেও হতে পারে। বুঝতে পেরেছো? ওপেন এন্ডেড ধরে নাও ফিডব্যাক নেওয়া হচ্ছে কোনো কারো কাছ থেকে, কাউকে কিছু বলতে বলা হচ্ছে, বলো তোমার অভিজ্ঞতা কি, এগুলো হচ্ছে ওপেন এন্ডেড। ক্লোজ এন্ডেড তুমি কিছু অপশন দিয়ে দিয়েছো, সেগুলোর মধ্যেই চুজ করতে হবে, তার মতামত জানানো থাকবে না, সেগুলোকে বলে ক্লোজ এন্ডেড। তো আমরা এই কোশ্চেনের মাধ্যমেও আমরা কিন্তু ইন্টারভিউ করি। স্কেডিউল, কিছু ট্রেন্ড পার্সেন্টের কাছ থেকে যখন আমরা ডেটা কালেকশন করি তখন সেটাকে বলা হয়ে থাকে স্কেডিউলড। বোঝা গেল? যেমন সেন্সাস রিপোর্ট যখন তৈরি করা হয়, সবাই কিন্তু সেন্সাস রিপোর্টের ডেটা কালেক্ট করে না, কিছু ট্রেন্ড পার্সেন্টকে পাঠানো হয়, এটা হচ্ছে স্কেডিউল। নেক্সট হচ্ছে মেজারমেন্ট। আমরা যে ডেটা কালেকশন করব সেই ডেটা কালেকশনকে মেজারমেন্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করি। এই স্কেলগুলো মূলত 4টি স্কেল আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে নমিনাল স্কেল, একটা হচ্ছে অর্ডিনাল স্কেল, একটা হলো ইন্টারভাল স্কেল এবং রেশিও স্কেল। কি কি বললাম? একটা নমিনাল স্কেল, একটা অর্ডিনাল স্কেল, একটা ইন্টারভাল স্কেল এবং আরেকটা হচ্ছে রেশিও স্কেল, অর্থাৎ NOIR। এই আমাদের পদ্ধতি। এছাড়া আরো কিছু স্কেল রয়েছে। তো নমিনাল স্কেল আমরা কখন ব্যবহার করে থাকি? নমিনাল স্কেল যখন আমরা লেবেলিং করি, ক্যাটাগরি জানার চেষ্টা করি, লেবেলিং করি, তখন আমরা এই নমিনাল, অর্থাৎ ক্লাসিফিকেশন যখন আমরা করতে চাই বা ডিভিশন মানে ক্লাসিফাইড, ধরো জানতে চাওয়া হচ্ছে যে তুমি কোন জায়গায় বসবাস করো, গ্রামে, শহরে, গ্রাম সংলগ্ন এলাকায়, শহর সংলগ্ন এলাকায়। বুঝতে পেরেছো? এখানে কিন্তু শুধুমাত্র লেবেল থাকে। জেন্ডার জানার চেষ্টা করা হলো, মেল ফিমেল, ভালো মন্দ জানার চেষ্টা করা হলো, এই যে নমিনাল স্কেল আমরা তখন ব্যবহার করি। জেন্ডার জানার চেষ্টা করো, তুমি মেল না ফিমেল নাকি থার্ড জেন্ডার, এই যে যখন আমরা ব্যবহার করি, এই ধরনের ডেটা কালেক্ট করার জন্য আমরা নমিনাল স্কেল ব্যবহার করি। অর্ডিনাল স্কেল আমরা কখন ব্যবহার করে থাকি? অর্ডিনাল স্কেলে আমরা বিশেষত লেবেল এবং অর্ডার দুটোই থাকে। এখানে শুধু লেবেল থাকে, দেখো এল আছে, এখানে এল এবং ও, লেবেল এবং অর্ডার। অর্থাৎ তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয়, এই ধরো আমার ক্লাসটি তোমাদের কেমন লাগলো, খারাপ, ভালো, মোটামুটি, খারাপ, মোটামুটি, ভালো, খুব ভালো। দেখো আস্তে আস্তে লেভেলটা হাই হচ্ছে, অর্থাৎ অর্ডারটা হাই হচ্ছে। বুঝতে পেরেছো? খারাপ, মোটামুটি, তারপর ভালো, খুব ভালো। এখানে দেখো একটা ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠছি। এই যে অর্ডার,
অর্থাৎ এখানে থেকে উপরের দিকে উঠছি, তখন আমরা বুঝতে পারছি যে এই ধরনের ডেটা যখন আমরা কালেক্ট করব তখন আমরা অর্ডিনাল স্কেল ব্যবহার করবো, অর্থাৎ লেভেল থাকবে প্লাস অর্ডার থাকবে। দেখো আগেরটাতে লেভেল অর্ডার নেই, তুমি জেন্ডার জানার চেষ্টা করেছো, সেখানে মেল ফিমেল, বুঝতে পেরেছো, থার্ড জেন্ডার। তো এখানে কিন্তু কোনো অর্ডার নেই, কিন্তু অর্ডিনাল স্কেল আমরা ব্যবহার করব যখন আমরা অর্ডার নেওয়ার চেষ্টা করব। এই ক্লাসে তুমি কতটা স্যাটিসফাইড? 10%, 20%, 30%, 100%, বুঝতে পেরেছো? ইন্টারভাল স্কেল কি থাকবে? ইন্টারভাল স্কেল তোমার হচ্ছে লেভেল থাকবে, অর্ডার থাকবে এবং একটা ইন্টারভালও থাকবে। অর্থাৎ এইখানে যেটা হবে, দেখো ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ক্লাসে জিজ্ঞাসা করা হচ্ছে ইন্টারভাল, যে মনে করো কোনো একটা টেম্পারেচার মাপা হচ্ছে, সেখানে বলা হচ্ছে কোথাও টেম্পারেচার 50 ডিগ্রি, কোথাও 40 ডিগ্রি, কোথাও 80 ডিগ্রি, বুঝতে পেরেছো? এর একটা ভাগ রয়েছে, অর্থাৎ 40, তারপরে 60, তারপরে 80, অর্থাৎ মাঝখানের যে গ্যাপ রয়েছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপ রয়েছে, ইন্টারভালটা নির্দিষ্ট রয়েছে। মনে করো 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, মাঝখানে যে ইন্টারভাল সেটা কিন্তু সবগুলো 20 করে রয়েছে। এই ধরনের যখন আমরা পরিমাপ করি তখন আমরা ইন্টারভাল স্কেল ব্যবহার করি। নেক্সট হচ্ছে রেশিওতে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, লেভেল থাকবে, অর্ডার থাকবে, ইন্টারভাল থাকবে এবং ফিক্সড স্টার্টিং পয়েন্ট থাকবে। কেমন? রেশিও স্কেলে বলা হচ্ছে যে তোমার বর্তমান উচ্চতা কত, লেস দ্যান 5 ফিট, 5 থেকে 10 ফিট, বুঝতে পেরেছো? 5 মানে লেস দ্যান 5 ফিট, 5 ফিট 1 ইঞ্চি থেকে তোমার হচ্ছে কি বলে 5 ফিট 5 ইঞ্চি, তারপরে ধরে নেওয়া হলো 5 ফিট 6 ইঞ্চি থেকে 6 ফিট, 6 ফিট 1 ইঞ্চি থেকে 6.5 ফিট। দেখো একটা স্টার্টিং পয়েন্ট রয়েছে, ফিক্স স্টার্টিং পয়েন্ট রয়েছে, তাই না? বুঝতে পেরেছো? এই ধরনের যখন আমরা ডেটা কালেকশন করব তখন আমরা রেশিও স্কেল ব্যবহার করব। তাহলে স্কেল আমরা মূলত কয়টা ব্যবহার করছি? বেসিক্যালি স্কেল 4টা রয়েছে, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও স্কেল। আমরা যে ডেটাগুলো কালেক্ট করব সেগুলোকে মেজারমেন্ট করার জন্য এই স্কেল আমরা ব্যবহার করব। এর মধ্যে তোমাদের যখন আমি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ নিয়ে আলোচনা করব তখন বলবো। এর মধ্যে এন এবং ও, অর্থাৎ নমিনাল এবং অর্ডিনাল, এই দুটো হচ্ছে কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে, কালেকশন করার, মেজারমেন্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং ইন্টারভাল এবং রেশিও কোয়ান্টিটেটিভ যে ডেটা সেটাকে মেজারমেন্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্লিয়ার? এই গেল আমাদের ক্যারি অন রিসার্চ প্রসেস, অর্থাৎ রিসার্চ প্রসেসে আমরা ডেটা কালেকশন করব, সেটাকে মেজারমেন্ট। রিসার্চ ডিজাইনে আমরা কি করব? রিসার্চ ডিজাইনে আমরা ডিজাইন করব, প্ল্যান করব, আর 5 নম্বর স্টেপে এসে আমরা কি করব? ডেটাটা কালেকশন করব এবং সেটাকে মেজারমেন্ট। এবার 6 নম্বর প্রিপেয়ারিং রিসার্চ রেজাল্ট। এবার রিসার্চটাকে তৈরি করার জন্য, সেটাকে ইমপ্লিকেশন করার জন্য যে প্রসেস, সেটার আমরা চেষ্টা করব। এবং 7 হচ্ছে রিপোর্ট রাইটিং, অর্থাৎ তুমি যেটা রিসার্চ করেছো সেটা একটা লেখার আকারে বেরোবে, পরবর্তীতে সেটা জার্নাল বা কোথাও পাবলিশ করা। এই হলো আমাদের রিসার্চ ডিজাইন। তাহলে রিসার্চের আমরা মেনলি 7টি স্টেপ দেখেছি: প্রবলেম, লিটারেচার রিভিউ, হাইপোথিসিস ফর্মুলেশন, রিসার্চ ডিজাইন, ক্যারি অন রিসার্চ প্রসেস, অ্যানালাইজ ডেটা এবং রিপোর্ট রাইটিং। তোমরা যদি ক্লাস পার্ট 1 এবং পার্ট 2 দেখো, আমি আশা রাখছি যে তোমাদের রিসার্চের স্টেপ সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে। সবার আগে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সেই নোটিফিকেশন যাতে যায়, সেই কারণে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা মেসেজ করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে আমি তোমাদের আরো রিসার্চের নেট সেটের যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।